ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডির তদন্ত দল। গুলশান থানায় অপমৃত্যু মামলা দায়ের। সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ৩০ মের পর আর ছুটি বাড়ছে না, সীমিত আকারে চলবে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখনই। করোনাকালীন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা, বরাদ্দ বাড়ছে ১,০০০ কোটি টাকা, পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। মহামারীতে পদ্মা সেতুর কাজের গতি কমেছে ৫০%। সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানোই এখন বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া চীন উত্তেজনা তুঙ্গে, কমান্ডারদের নিয়ে ভারতীয় সেনা প্রধানের জরুরি বৈঠক, মধ্যস্থতা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এবার ভার্চুয়াল আড্ডায় অবসর রহস্য খোলাসা করলেন মাশরাফি, জানালেন ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আক্ষেপের কথা। স্বাগত নিউজ 24 এর দুপুর 12টার সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। রাজধানী ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা তদন্ত শুরু করেছে সিআইডি। সকালে তাদের তদন্ত দল হাসপাতালে আসে। বিস্তারিত জানাতে ইউনাইটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, তদন্তে সিআইডি দল কোন কোন বিষয়কে আসলে গুরুত্ব দিচ্ছে? গালিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে কিন্তু যে তদন্ত দল ভিতরে প্রবেশ করেছে তারা কিন্তু এখনো ভিতরে অবস্থান করছে। তো সিআইডির যে ক্রাইম টিম তারা যে শুধু কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এটি যে শুধু তদন্ত করবে তা না, পাশাপাশি কিন্তু সার্বিক যে বিষয়গুলো রয়েছে, এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ছিল, বা হচ্ছে যে নাশকতার কোনো বিষয় ছিল কিনা, নাকি নিছক একটি দুর্ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে, তো সব বিষয় নিয়েই কিন্তু তারা তদন্ত করবে। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যিনি আতিকুল ইসলাম, তো তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু দায়িত্বরত যারা রয়েছেন তো তাদের সঙ্গে কথা বলছেন কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছিল বা সার্বিক বিষয়গুলো নিয়ে। তো গালিব, একটু বলে রাখি, গতকাল রাত কিন্তু 10:45টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল এবং আধা ঘন্টার অগ্নিকাণ্ডে এই ইউনাইটেড হসপিটালের যে করোনা ইউনিট যেটি ছিল তো সেটিতে কিন্তু 5 জন রোগী ছিল সেখানে ভর্তি, যাদের ভিতরে 3 জনের করোনা পজিটিভ ছিল এবং হচ্ছে যে 2 জন হচ্ছে যে নেগেটিভ ছিল, অর্থাৎ তারা করোনা আক্রান্ত ছিলেন না, কিন্তু প্রত্যেকেই কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এবং গতকাল রাতেই কিন্তু হচ্ছে যে তাদের ভিতরে 4 জনকে কিন্তু মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এখনো একটি লাশ ভিতরে রয়েছে যেটি এখনো হস্তান্তর করা হয়নি। তো যে তদন্ত চলছে এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু 4 সদস্যের তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছে, যারা 7 দিনের ভিতরে রিপোর্ট দাখিল করবে। পাশাপাশি কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিজেদের মধ্যে তদন্ত করছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তো মেয়র আতিকুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা একটু পরে তিনি যদি বের হন তো বের হয়ে তিনি হয়তোবা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন। তো তার কাছ থেকেও কিন্তু জানার অনেক কিছুই রয়েছে। আমাদের একটি উচ্চবিত্তদের একটি হাসপাতাল বলা যায়, মোটামুটি সুরক্ষিত হাসপাতালই বলা যায়। তো সেখানে যদি অগ্নি নির্বাপনের ব্যবস্থা এইরকম হয়, এইভাবে যদি হচ্ছে যে অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যায়, তো সেই ক্ষেত্রে অন্য হাসপাতালগুলোর অবস্থা কি, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আসলে তাদের কাছ থেকে জানতে চাইবো যে কি অবস্থা। তো সব মিলে হয়তো বা কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। আতিকুল ইসলাম কথা বলবেন, সিআইডি তদন্ত দল যারা ঢুকেছেন, যারা তদন্ত করছেন, তো তারাও কিন্তু গণমাধ্যমে কথা বলবেন। তো সব মিলে আসলে সার্বিক কি অবস্থা সেটি কিন্তু হয়তো বা পরবর্তী যে বুলেটিন তো তখন হয়তো জানাতে পারবো। গালিব। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকাল ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে সিআইডি দল এখন ঘটনাস্থলে, সেটাই সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। প্রাণঘাতী করোনার মাঝে সাধারণ ছুটি আর বাড়ছে না। 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে গণপরিবহনও। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না।
মুন্না, আমরা জানি যে গতকালকেই কিন্তু অনেক বিষয় যে যেরকম ছুটি আর বাড়ছে না, গণপরিবহন চলছে, তো প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। তো আর কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? আশা করি প্রজ্ঞাপন হয়তো কিছু সময় পর, অর্থাৎ দুপুরের পরে কিন্তু জারি হওয়ার সম্ভব কথা রয়েছে এবং তখনই জানা যাবে আসলে যে কোন কোন নিষেধাজ্ঞা থাকবে বা কোন কোন জায়গাতে আপনার খোলা থাকবে, বা বিশেষ করে যেটা বিষয় এখন সবথেকে আলোচিত বিষয় সেটা হচ্ছে যে আপনার সীমিত পরিবহনে যে গণপরিবহন চলাচল করবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি বা কিভাবে চলবে, একটা বাসে বা একটা পরিবহনে কতজন যাতায়াত করতে পারবে কিনা, সেখানে সামাজিক দূরত্ব কত ফুট রাখা হবে, বা সেই বাসে আপনার বিশেষ করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যের ব্যাপারে কতটুকু জোর দেওয়া হবে সেটা কিন্তু আমরা এখন কোনো ধরনের উল্লেখ পাইনি। গতকালকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কিন্তু বলেছেন যে 31 তারিখ থেকে কিন্তু আবার স্বাভাবিকভাবে সব কিছু চলবে, 15 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ। এবং প্রথমে তিনি আমাদের জানিয়েছিলেন যে দুপুরের দিকে যে গণপরিবহন বন্ধ থাকবে, কিন্তু বিকালের দিকে কিন্তু আরেকটি আমরা জানতে পারি যে সীমিত আকারে গণপরিবহন চলবে। কিন্তু কিভাবে চলবে গণপরিবহন, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু আপনার করোনা আক্রান্ত রোগী কিন্তু বেড়ে চলেছে এবং 8ই মার্চ যখন করোনা আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায় সেই হিসাবে এখন আজকের প্রতিদিনই কিন্তু যে আপনার রোগী সংখ্যা বেড়ে চলেছে এবং রেকর্ড সংখ্যক বেড়ে যাচ্ছে এবং মৃত্যু হারও কিন্তু বাড়ছে। সেই হিসাবে গণপরিবহন কিভাবে আসবে বা গণপরিবহন চালানোর ক্ষেত্রে কী ধরনের নিয়ম কারণ মানা হবে সেটা কিন্তু এখন জানার জন্যই কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা এখনও তারা বসে আছেন এখানে। এখনও আমাদেরকে আজকে সকালে থেকে এখনও আমাদেরকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয় নাই কোনো। তারা বলছেন গণপরিবহন জারি হলে তারা আমাদেরকে জানাবেন বা মন্ত্রণালয় থেকে ডাকলে আমাদেরকে তারা ডাকবেন, আমাদেরকে তারা এখনও প্রবেশ করতে দেননি। সেই হিসাবে কিন্তু আমরা এখনও ভিতরে আসলে প্রজ্ঞাপনের বিষয়ে কতটুকু অগ্রগতি সেটা আমরা জানি না এখনও। তবে যে বিষয়টা সবাই জানার কথা বলছে সেটা হচ্ছে যে গণপরিবহন কীভাবে চলবে, সীমিতভাবে কীভাবে চলবে এবং সে গণপরিবহনে স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে। কারণ দিন দিন কিন্তু করোনার রোগীর সংখ্যা বাড়ছে এবং সেটা কিন্তু বেশ অস্বাভাবিক হারে বাড়ছে কিন্তু আপনার। সেই হিসাবে এই গণপরিবহন চালু করার সিদ্ধান্ত এবং সেখানে কিভাবে চলবে সেটা কিন্তু আসলে জানার জন্যই কিন্তু প্রজ্ঞাপন কখন জারি হবে বা কে কথা বলবে, বা আমরা চেষ্টা করছি সেই জন্য কে কথা বলার জন্য যে কীভাবে কোন ধরনের বিষয় সেখানে উল্লেখ থাকবে সেটা কিন্তু জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। হয়তো দুপুর 2টা নাগাদ বা তার আগে পরে হয়তো আমরা জানতে পারবো যে প্রজ্ঞাপন জারি হলেই বুঝতে পারবো যে কী কী বিষয় থাকবে এবং সেখানে কী কী উল্লেখ থাকবে, তখন আমরা আপনাকে জানাতে পারবো। গালিব, এই ছিল আমার কাছে এই লকডাউনে এই সর্বশেষ তথ্য। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর যে সময়সীমা বাড়ছে না এই নিয়ে আসলে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে, তো সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মুন্না। এদিকে ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তে ঢাকামুখী মানুষের স্রোত বাড়ছে আবারও। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকামুখী মানুষের আসলে স্রোত কতটা বেড়েছে আর ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ঈদের ছুটি শেষ করে কিন্তু মানুষ বাড়ির থেকে ঢাকায় ফিরছে এবং প্রচুর মানুষ কিন্তু আসছে এবং সবচেয়ে দুঃখের একটি বিষয় সেটা হচ্ছে এই যে ঘাটগুলি রয়েছে ঘাটগুলি কিন্তু এখন অতি ভারী বর্ষণে এবং পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ঘাট তলিয়ে গেছে এবং 4 নম্বর ঘাট কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এবং 3 এবং 4 নাম্বার চলছে এবং 5 নাম্বার ঘাট কিন্তু পুরোটাই এখন বন্ধ। আপনারা দেখছেন যে প্রচুর গাড়ি, আমি যে ঘাটে রয়েছি এখন 4 নাম্বার ঘাটে রয়েছি, সেখানে কিন্তু ঘাটটি আপনারা দেখছেন যে ঘাটের অবস্থা দেখছেন, মানুষ কিন্তু তারা সেখানে আসলে লোকজন এখন পারাপার হচ্ছে এবং যেখান থেকে আসছে সেটা আসলে যে এই যে ফেরিগুলি পারাপার হচ্ছে সেই ফেরির আসলে অনেক সংকট এখন প্রচুর, যেহেতু আস্তে আস্তে ফেরিগুলি ছাড়া হচ্ছে। এ কারণ হচ্ছে এখানে যে লোকজনগুলি আসছে এবং ঘাট তলিয়ে গেছে, ঘাট তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মূলত বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু। ধন্যবাদ নাজমুল। দর্শক, আমরা আগে জানিয়েছিলাম সহকর্মীর মধ্যে জানতে যে পেয়েছিলাম যে উত্তরের মেয়র আতিকুল ইসলাম ইউনাইটেড হাসপাতাল পরিদর্শন করছেন, তিনি এখন কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ফায়ার ব্রিগেড যেগুলো পার্টিশন দিয়ে দিয়েছে এগুলো সব দাহ্য পদার্থ ছিল, আনফরচুনেট। এগুলোকে আমরা দাহ্য পদার্থ দিয়ে যে পার্টিশন যা ছিল বা আমাদের রুফ টপে যা ছিল সবগুলো, যে সিলিকো যেটা ছিল ওইটাও কিন্তু দাহ্য পদার্থ দ্বারা করেছিল এটাকে। ইন এনিওয়ে, আমার মনে হয় তারা হাসপাতাল কর্তৃপক্ষ তারা চেষ্টা করেছে মানুষকে সেবা দেওয়ার জন্য, কিন্তু অবশ্যই আমি মনে করি যে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও বেশি চিন্তা ভাবনা করা উচিত ছিল যে হাসপাতাল করার সময় যে এটিকে
এই দাহ্য পদার্থ না দিয়ে কিভাবে এটাকে মানে যেন ফায়ার যে লাগবে এটাকে মাথায় নিয়ে কিন্তু যে কোনো জিনিস করা দরকার ছিল বলে মনে করি। বাট তারপরেও তারা করেছেন। যেটি আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, আমাদের যে ফায়ার এক্সটিংগুইশারগুলো যেগুলো আছে আমি এসে দেখলাম এগুলো কিন্তু ডেটগুলো এক্সপায়ার হয়ে গিয়েছিল। এটি কিন্তু মোটেই ঠিক না, কারণ ফায়ার এক্সটিংগুইশার যে কোনো জায়গাতে অবশ্যই ওনারা হাসপাতাল এক্সটেনশন করেছে, আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এক্সটেনশন না করলে কিন্তু আমরা যারা রোগী যে আসতে পারতাম আমাদের কিন্তু হাসপাতাল কিন্তু নিতেন না। কিন্তু তার পাশাপাশি আমাদের উচিত ছিল যে এক্সটেনশন যেটা করেছে এর সাথে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল যারা যারা করে তাদেরও একটা দরকার ছিল। কারণ আমার সাথে যিনি আছেন উনি তাদেরকে একটা টিম রাখা দরকার, অর্থাৎ ফায়ার ফাইটার্স টিম যদি থাকতো তাহলে এখানে আমার মনে হয় যে এই ধরনের দুর্ঘটনা হতো না। বাট কিন্তু তারপরে তারা যেটা বলছেন ফায়ার ফাইটার্স টিম ছিল, তারা চেষ্টা করেছে, কিন্তু যেহেতু করোনা পেশেন্ট যেহেতু এখানে ছিল তারাও কিন্তু ভয় পাচ্ছিল ভিতরে যাওয়ার জন্য। বাট আমার কথা হচ্ছিল তাদের যে ফায়ার হাইড্রেন্ট যেটা আমি দেখলাম, ফায়ার হাইড্রেন্ট যে টেকনিক্যাল টিম যে কে আগুন লাগলে সাথে সাথে ফায়ার কে কাজ করবে, হু ইজ দ্য ম্যান, কে ফায়ার হাইড্রেন্ট চালাবে, কে আমাদের যে এক্সটিংগুইশার যেগুলো আছে কে এগুলো চালাবে, এইটার আমি কোনো বেসিক্যালি এসে আমি দেখলাম, এগুলো আমি এসে পেলাম না। কিন্তু আমি সেটা ওনাদেরকে বললাম যে আমি সেটাই ওনাদেরকে বললাম। ওনাকে আমি আসলে নিশ্চয় দেখেছেন যে আমি এখন অনেকক্ষণ ছিলাম এবং থেকে দিয়ে খুঁটে খুঁটে কিন্তু আমি বের করলাম যে আমি এগুলো আমি ডেট দেখতে চাই এক্সপায়ার, কিন্তু আমি এসে কিন্তু বের করলাম ডেট কিন্তু ছিল না। কিন্তু এদের ওদের 11টা ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে মাত্র 3টার ছিল, বাকি 9টার ডেট ছিল না। 1 মাস আগে ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছেন। ওনারা বলছেন যে এটাকে রিইউজ ওনারা ইউজ করেছেন। দেখুন অবশ্যই আমরা দেখেছি যেখানে তদন্ত কমিটি এখানে করা হয়েছে পুলিশ থেকে, আমি নিজে এসেছি, আমি এসে তাদের সাথে কথা বলছি, ফায়ার সার্ভিসও এখানে আছে। আমরা মনে করি যে এই ধরনের হাসপাতালে রোগী আসে রোগী ভালো হওয়ার জন্য, কিন্তু হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী যদি মারা যায় এটি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ব্যাপার। আমি মনে করি যে এই যেসব হাসপাতালগুলা আপনারা এসব এক্সটেনশন করবেন, আমাদেরকে আজকে এখন থেকেই আরও বেশি ফায়ার সেফটির উপরে গুরুত্ব দিতে হবে, নাম্বার 1। কারণ করোনা না, এখন অবশ্যই এটা আমাদের তদন্ত যেটা হচ্ছে, তদন্তে যদি গাফিলতি যদি হয় অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে। এটাই বাস্তবতা। কারণ আমরা মনে করি যে এই যে গাফিলতি বলতে আমি মনে করি যে তারা দেখা দরকার ছিল যে আমি জানি না ভিতরে যে আরো যে ফায়ার এক্সটিংগুইশার আছে এগুলোরও কি ডেট আছে কি না আছে এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমি এখানে 11টার মধ্যে আমি 9টাই পেলাম যে ডেট নেই যেখানে। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে সকল হাসপাতালগুলোকে অনুরোধ করব, আমি স্যালুট জানাই ডাক্তারদেরকে, আমি স্যালুট জানাই হাসপাতাল কর্তৃপক্ষ, আমি অনুরোধ করব সকল হাসপাতালগুলোকে যে আপনারা যে করোনার জন্য যে এক্সটেনশন যেগুলো হচ্ছে এগুলোকে আরও বেশি দায়িত্ব নিয়ে আমাদের সবাই কাজ করতে হবে। ধন্যবাদ। দর্শক, গতকাল ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ব্রিফিং করছিলেন, যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীরাও সেবা পাবেন। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিক মালিক কর্তৃপক্ষ এমন নির্দেশনায় আপত্তি জানিয়েছে। তাদের দাবি এমন নির্দেশনা ঢালাওভাবে করা হয়েছে, সব হাসপাতালের পক্ষে এমন নির্দেশনা মানাও সম্ভব নয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমন অনেক অভিযোগ পাওয়া যায়। আবার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া হাসপাতালে রোগী ভর্তি করাচ্ছেন না এমনও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে 50,000 বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে।
50 শয্যার বেশি সব হাসপাতালে করোনা ও নন করোনা জোনে ভাগ করতে হবে। রেড জোন, গ্রিন জোন ও ইয়েলো জোনে ভাগ করবে প্রতিটি হাসপাতাল। রেড জোনে থাকবে করোনা রোগীরা, ইয়েলো জোনে থাকবে করোনা সন্দেহভাজন রোগীরা এবং গ্রিন জোনে থাকবে নন করোনা রোগীরা। পেশেন্ট যেহেতু বাড়ছে কোভিড, কাজেই শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট নাও হতে পারে। তারপর ঈদের বন্ধ সেরে যখন মানুষ আরো ঢাকায় আসবে, তখন হয়তো আরেকটা আশঙ্কা করছি যে আরেকটু যদি ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলো পেশেন্টকে তো শুধু ডেজিগনেটেড হাসপাতাল যথেষ্ট হবে না। গত 24 মে এই নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। আসলে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয় তখনই কিছু শর্ত থাকে যে কি করা যাবে কি করা যাবে না। সরকারের আদেশ তো মানতে হবে। এরকম দুঃসময়ে যারা সরকারের পাশে বা দেশের জনগণের পাশে বা রোগীদের পাশে না দাঁড়াবে, তাদের বিষয়ে যে কোনো আইনসঙ্গত সিদ্ধান্ত সরকার নিতে পারে। তবে একই হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সব বেসরকারি হাসপাতালে নেই বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এইগুলো জোরজবস্তির ইস্যু না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, নতুবা এটা একটা বুমেরাং হতে পারে। 20 লক্ষ 50 লক্ষ লোকজন ইনফেক্টেড হয় নাই, এখনো সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে ঢালাও ভাবে সবকিছুকে সব হসপিটালে আপনার ভর্তি করতে হবে। একটা হাসপাতাল ঢাকা শহরে বললাম এরা পারবে, কিন্তু ছোটখাটো হাসপাতালগুলো পারবে না, যাদের এন্ট্রি এক্সিট নাই, যাদের লিফট ফ্যাসিলিটিস একটাই, যাদের আইসোলেশন ফ্যাসিলিটিস নাই, তাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় 11 মে নির্দেশনা জারি করলেও এখনো বাস্তবায়ন হয়নি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার ইউনাইটেড হসপিটালের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিফিং করছে ফায়ার সার্ভিস। যুক্ত হচ্ছে সেখানে সরাসরি। এখানে যেহেতু মানে ভিতরে অনেকগুলো এসি ছিল, ইলেকট্রিক্যাল অনেক ডিভাইস ছিল, তো এবং এখানে এসিগুলোও কিন্তু নেগেটিভ প্রেশারের ছিল। তো আমরা সবগুলা খতিয়ে দেখছি। ভিতরে কিন্তু মানে যেহেতু ইলেকট্রিক লাইন ছিল, তো ফর দিস সিজন হয়তো ইলেকট্রিকের কোনো কারণে হইতে পারে, যদি হয় আমরা খতিয়ে দেখতেছি। তদন্ত সিভিয়ার পেশেন্টদের এরকম একটা জায়গায় রাখা যায় কিনা এই ব্যাপারে একটু বলুন। এটা আসলে যেহেতু ওনারা সরকারিভাবে নির্দেশনা পেয়েছেন করোনা রোগী রাখার জন্য একটা মানে আইসোলেশন সেন্টার করার জন্য, এই করার জন্যই করেছেন আর কি। তো এটা মানে ভেরি রিস্কি ছিল, আপনারাই দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ভেরি রিস্কি। কারণ বিল্ডিংয়ের যে মানে মনে করেন যে এই সানসেটের জাস্ট নিচে যারা মারা গেছে, সানসেটের জাস্ট নিচে অংশটায় মারা গেছে 5 জন, আর বাইরে একটা এক্সটেনশন দেখা যাচ্ছে মানে টিন শেড। এবং আপনারা জানেন মেয়র মহোদয় বলেছেন, নিজেও দেখেছেন যে পার্টিশনগুলো মানে সব হলো পার্টেক্স জাতীয়, অতি দাহ্য। আগুন যখন লাগছে তাৎক্ষণিকভাবে একসাথে লেগে গেছে। ফর দিস রিজন একটা পেশেন্টও বের হতে পারে না। আর আপনারা জানেন এই করোনা পেশেন্টের পাশাপাশি কিন্তু আসলে কেউ থাকে না। তো যখনই আগুন লাগছে ওই তারা আর বের হতে পারে নাই, এইটাই ঘটনা করছে। এই জন্য হৃদয় ভিতরে ঘটনা ঘটছে। 5 জনই মারা গেছে, আর কোনো আহত নিহত নাই। এখানে ভিতরে 5টা বেডই ছিল। আর না বাইরে কিন্তু বাইরে ওনারা যে শেড করেছেন নতুন টিন শেড, ওইখানে কিন্তু সিট ছিল, কিন্তু কোনো পেশেন্ট ছিল না, কোনো পেশেন্ট ছিল না। আসলে মানে তারা সাফোকেশন হয়ে মারা গেছে, সাফোকেশন হয়ে মারা গেছে। যখন এলো মানে আগুন ঘটে তখন জানে মানে আপনার প্রচন্ড ধোঁয়া হয়, এবং এই ধোঁয়া। দর্শক, ইউনাইটেড হসপিটালের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিস। যুক্ত ছিলাম সেখান থেকে। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই সময় দেশে বাড়ছে গরিব মানুষের সংখ্যা, ফলে আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। আগামী অর্থ বছরে নতুন করে 16 লাখ লোক যুক্ত হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আওতায়, আর বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকার কিছু বেশি। অর্থনীতি বিশ্লেষকরা বলছে মহামারীর এই সময়ে বরাদ্দ পর্যাপ্ত নয়। এছাড়া কমাতে হবে এ খাতের দুর্নীতি ও অপচয়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। Humankind faces many challenges. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য অনুযায়ী দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে হলে গরিব মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদিও বাংলাদেশ এখনও এই খাতে খরচের দিক থেকে এশিয়ার দেশগুলোতে তলানিতে।
জিডিপির মাত্র 1.2% অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করে বাংলাদেশ। করোনাকালীন এই দুর্যোগে সামাজিক নিরাপত্তায় আসছে বাজেটে প্রায় 93 লাখ লোককে সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে, যেখানে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী সব মিলে বরাদ্দ দেয়া হচ্ছে 6,096 কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটের তুলনায় সুবিধাভোগী বাড়ছে 16 লাখ, যেখানে খরচও বাড়ছে 1,044 কোটি টাকা। মহাদুর্যোগের এই সময়ে নতুন করে দরিদ্র হওয়া বিপুল সংখ্যক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যে ধরনের একটা সংকটকাল চলছে এবং বিভিন্ন গবেষণা এবং বিশেষ করে সানেমের গবেষণা এটা উঠে এসেছে যে আমাদের দারিদ্র সীমার নিচে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই ক্রাইসিসের কারণে পড়তে যাচ্ছে। দারিদ্র নিপতিত হলেও এটা মোকাবেলার জন্য আমাদের বাজেট এবং তাৎক্ষণিক যে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে সব মিলিয়ে এখনো আমাদের পুরো আয়ত্তে রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সহায়তা দেওয়া হয় তার বড় অংশই ত্রুটিপূর্ণ। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই যাদের সহায়তা পাওয়ার কথা তারা তা পান না। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও দুর্নীতি কমিয়ে সামাজিক বেষ্টনীর অর্থ প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানো না গেলে বাজেটের প্রকৃত সুফল মিলবে না। যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত, যতটুকু সম্ভব অনিয়ম থেকে বের হয়ে এসে এই ক্রিটিক্যাল টাইমে এই দরিদ্র জনগোষ্ঠী এবং নতুন করে যারা দরিদ্র হয়েছে সেই জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা যায়। তো এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং বেশি পরিমাণে নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে প্রাণহানির সংখ্যা। একদিনে 5,100-র বেশি মানুষ নতুন করে মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,57,000। নতুন করে একদিনে 1,03,000-এর বেশি সংক্রমণের ঘটনায় মোট আক্রান্ত হলো 57,90,000-এর বেশি মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় নতুন মৃত্যু হয়েছে 1500-র বেশি। একদিনে 20,400-র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলেও 24 ঘন্টায় 1000-এর বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 19,000-এর বেশি। তবে সংক্রমণের হার আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানিতে মোট মৃত্যু হয়েছে 219 জনের। তবে আবারও 400-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। এদিকে মহামারীর কারণে টানা 3 মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হচ্ছে ইরানের পার্লামেন্ট। প্রাদুর্ভাব শুরুর সঙ্গে সঙ্গে লকডাউন জারির পর নিউজিল্যান্ডের হাসপাতালে বর্তমানে একজনও করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় না থাকায় ভাইরাস মোকাবেলায় সফল হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি। আতঙ্ক আর উদ্বেগ নিয়ে ঘরে থাকা স্বেচ্ছাবন্দী কোটি মানুষকে প্রতিনিয়ত তথ্য দিচ্ছেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ করতে গিয়ে করোনাও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তবে সেসব বিষয়ে আমলে না নিয়ে তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন নিজের কাজ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সংখ্যা সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ। সাংবাদিক জিনিয়া কোভিড সূচনা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনা রোগীদের কাছে শোনেন জমে মানুষের টানাটানির কথা। চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা নাকি তাদেরও আছে বেদনাগাথা। সরেজমিনে দেখেন চিকিৎসকরাও নিরুপায়। তাদের তুলনায় রোগীর সংখ্যা অনেক। রিপোর্টটি করতে গিয়ে আক্রান্ত হতে পারতেন নিজেও। হাসপাতাল থেকে করোনার নীরব বাহক হয়ে ছড়িয়ে দিতে পারতেন পরিবারেও। কিন্তু দেশবাসীর সামনে সত্যটা তুলে ধরতে সব ছাপিয়ে বরাবরের মতোই মাথা চাড়া দিয়ে ওঠে দায়িত্ববোধ। যেমন ডাক্তারের দায়িত্ব সেবা দেয়া, যেমন পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেয়া, তারা সবাই মাঠে আছে অনেক ঝুঁকি সত্ত্বেও। তেমন সংবাদকর্মী আমাদের দায়িত্ব হচ্ছে যে তুলে ধরা যে আসলে বিষয়টা কি। আমি জানি না যে আমার বিশেষ করে কোনো সাহস বা কোনো কিছু কাজ করেছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটা আমার একটা অ্যাসাইনমেন্ট। যখন এই কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ, তখন সূচনার মতো দেশের অগণিত সাংবাদিক অদৃশ্য ভাইরাসের খবর তুলে ধরতে কখনো যাচ্ছেন কবরস্থানে, কখনো বা আইসিইউতে। তুলে ধরছেন চিকিৎসা সেবার অসঙ্গতি। সরাসরি সাক্ষাৎকার নিচ্ছেন করোনা রোগীর। সকল ঝুঁকিপূর্ণ কাজের দেশের সকল ক্রান্তিকালেই কিন্তু সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে এবং প্রতিবারই কোনো না কোনোভাবে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সবসময় তারা চেয়েছেন যে আসলে সত্যটা বেরিয়ে আসুক।
দেশের বড় বড় ক্রান্তিকালের ছবি ক্যামেরায় ধারণ করেছেন আজিম খান রনি। তার মতে যুদ্ধের সময়ে রণক্ষেত্রে থাকাই যোদ্ধার কাজ। যদি এটা যুদ্ধক্ষেত্র মনে করেন আপনি, এখান থেকে যদি আপনি পালিয়ে যান তাহলে এটা হবে আপনার অনেক বড় একটা পরাজয়। নতুন কি চিকিৎসা এলো, প্লাজমা থেরাপি কিভাবে দেয়া হয়, টেস্ট করাতে কি সমস্যা, সরাসরি মানুষের কাছে গিয়ে সাংবাদিকরা জানাচ্ছেন এসব তথ্য। সাংবাদিকদের নেই কোনো প্রণোদনাও। প্রপার সেফটিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যারা কাজ করছে মাঠে তাদের ঝুঁকি ভাতার বিষয়টাও মাথায় রেখে এবং গণমাধ্যম যে সংকট আছে সেই বিষয়টা মাথায় রেখে আসলে প্রণোদনাটা দেওয়া উচিত ছিল। রাস্তার অবস্থা, ঈদের কেনাকাটার খবর, মানুষের বাড়ি ফেরার খবর দিতে ভিড়ের মাঝে সাংবাদিকরা। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি, মারাও গেছেন একাধিক। আঁধার কেটে যখন আলো আসবে তখনও এই যোদ্ধারা সুদিনের খবর দিতে থাকবেন মাঠেই। চিকিৎসা ক্ষেত্রে কিছুটা প্রাণের সঞ্চার করেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পদ্মায় সোয়া 4 কিলোমিটারের বেশি স্টিলের অবকাঠামো বসলেও এখনও প্রধান চ্যালেঞ্জ দোতলা এই সেতুতে সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানো। সেই চ্যালেঞ্জকে কিছুটা কঠিন করে কাজের গতি অর্ধেকে নামিয়েছে করোনা মহামারী। রেল ও সড়ক মিলিয়ে 5,876টি স্ল্যাবের মধ্যে বসেছে মাত্র 1550টি স্ল্যাব। সেতুর মা প্রান্তে 1.5 কিলোমিটার আর জাজিরা প্রান্তে 4 কিলোমিটারের 6 লেন বিশিষ্ট সংযোগ সড়ক ইতিমধ্যেই প্রস্তুত। বাকিটা দেখুন সহকর্মী ফখরুল ইসলামের রিপোর্টে। 6 লেন বিশিষ্ট এই সড়ক হয়ে দেশের বৃহত্তম পদ্মা সেতুর উপর চলাচল করবে যানবাহন। মাওয়া ও জাজিরা প্রান্তের দুপাশে এমন দৃষ্টিনন্দন 13.5 কিলোমিটার সংযোগ সড়ক এরই মধ্যে প্রস্তুত, যা ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক। নদীতে সোয়া 4 কিলোমিটারের বেশি অবকাঠামো মিলিয়ে সেতুর কাজ 79% শেষ। এখন প্রধান চ্যালেঞ্জ দ্বিতল বিশিষ্ট এই স্প্যানে সড়ক ও রেলপথ নির্মাণ। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসেছে 1000 স্ল্যাব, আর 2917টি রোডওয়ে স্ল্যাবের বসেছে মাত্র 550টি। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা। রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব। রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা না। রোডওয়ে স্ল্যাব আমরা 3 শিফটে কাজ করতে হবে, আমরা কাজ করতে পারছি না, যার জন্য আমরা কিছুটা পিছনে আসছি। মহামারীর প্রভাবে কাজের গতি কমলেও ভাইরাস প্রতিরোধক সতর্কতা নিয়ে স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আমাদের এক্সপার্ট অনেকে চলে গেছে, 4000 লেবার কাজ করে, এখন 2000-এর উপরে লেবার আমরা ডরমিটরি করে তাদেরকে আমাদের ভিতরে রেখেছি। সবার স্বাস্থ্যগত দিকটা আমরা খুব গভীরভাবে আমরা নজরে রাখছি। দেশের বৃহত্তম এই সেতুর 25, 26 ও 27তম পিলারের উপর বসাতে প্রস্তুত যথাক্রমে 30 ও 31তম স্প্যান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর 4 লেনের সড়ক পথ। এই সড়ক পথে এখন পর্যন্ত বসেছে 500টি স্ল্যাব, আর নিচের রেল পথে এখন পর্যন্ত বসেছে মাত্র 1000 স্ল্যাব। প্রকল্প পরিচালক বললেন, সামনের দিনগুলোতে করোনার প্রভাব মোকাবেলা করে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। কুড়িগ্রামের উলিপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে মেয়ের বউ ভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় বাকিরা উদ্ধার হলেও মেয়ের বাবা সহ 4 জন নিখোঁজ থাকেন। বৃহস্পতিবার সকালে ধরলা নদী থেকে নিখোঁজ কনের বাবা সহ 4 জনকেই উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে সিরাজগঞ্জের চৌহালের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও 8 জন। গেল মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে প্রায় 80 জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঊর্ধ্বতন কমান্ডারদের নিয়ে বুধবার বৈঠকে বসেছেন ভারতীয় সেনাপ্রধান MM নারাভানে। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুরু হওয়া এই বৈঠক চলবে 2 দিন ব্যাপী। ভারতের সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে আর্মি কমান্ডার কনফারেন্সে আলোচনা চলবে বলে জানিয়েছে NDTV। গণমাধ্যমটি জানায়, এরই মধ্যে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে পানগং লেক থেকে 200 কিলোমিটার দূরবর্তী চীনা বিমান ঘাঁটিতে ব্যাপক হারে নির্মাণ কাজ চলছে। সেখানে যুদ্ধ বিমান বা হেলিকপ্টার রাখার ঘাঁটি হচ্ছে বলেই জানা গেছে। বেজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকের পরদিনই বৈঠকে বসলেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
এদিকে সীমান্তে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই চীন ও ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরোধের মধ্যস্থতা করতে ওয়াশিংটন প্রস্তুত বলে বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভার্চুয়াল আড্ডায় নিজের অবসরের রহস্য খোলাসা করলেন মাশরাফি বিন মুর্তজা। কি কারণে 2019 বিশ্বকাপে অবসরে যাননি নড়াইল এক্সপ্রেস, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আর ক্রিকেটারদের আন্দোলনে অনুপস্থিত থাকার কারণগুলো তুলে ধরেন মাশরাফি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। বাংলার ক্রিকেটের সত্যিকারের ফাইটার, শরিকাচির নিচে লড়াই করা প্রতিনিয়ত 22 গজে ফিরে আসা লাল সবুজের জার্সিতে অধিনায়কত্বের বিচারে সবাইকে ছাড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নেতৃত্বে নেই, তবুও থাকেন আলোচনায়। সবকিছুর কেন্দ্রবিন্দুতে যখন মাশরাফি বলেন মনের অব্যক্ত কথা। কেন এটা কেন? নট আউট টুমানের ভার্চুয়াল আড্ডায় নড়াইল এক্সপ্রেস জানিয়েছেন গেল ওয়ানডে বিশ্বকাপেই ছিল অবসরের পরিকল্পনা, সেটা হয়নি। তবে কেন নয়, ঘরের মাটিতে গেল জিম্বাবুয়ে সিরিজেও। ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে। আমি ওই টাইমে জিম্বাবুয়ের সাথে না করার কারণটা আপনাকে ক্লিয়ারলি বললাম। যেখানে আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা টাকা পায় না, যেখানে আমাদের এই হয় না, টাকা পায় না সেটা না, মানে তাদের মনে কষ্ট আছে, এই আছে, সেখানে আমার মতো একজন খেলোয়াড়কে 2 কোটি টাকা দিয়ে জিম্বাবুয়ে টিমকে অ্যারেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে টু মাচ। গেল বছরের অক্টোবরে 11 দফার দাবিতে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। আন্দোলনে মাশরাফির অনুপস্থিতি নিয়ে সমালোচনা হয় বেশ। লম্বা সময় পর পেছনের ঘটনা খোলাসা করলেন মাশরাফি। আর যেইখানেই আমি থেকেছি, ওই জঙ্গলে থাকলেও আমাকে খুঁজে বের করা হয়েছে না। তাহলে আমার বাসার পাশে অসংখ্য প্লেয়ার থাকে, অসংখ্য প্লেয়ারের বসবাস, সমস্ত মানুষের সামনে একটা অকওয়ার্ড সিচুয়েশনে কিন্তু আমিই পড়েছি। কারণ দাবিটা যেহেতু যৌক্তিক, সেই যৌক্তিক দাবিতে যেহেতু আমি নাই, তাহলে আমি অযৌক্তিক। তো ওরা যদি ক্লিয়ার করে আসতো যে আমরা মাশরাফিকে এখানে ডাকিনি বা ওনাকে হয়তো পাইনি, যে কোনো কিছু একটা ক্লিয়ার করে আসতো, তাও হয়তো বা আমি কিছুটা সেফ সাইডে থাকতে পারতাম, যেটা আমাকে ওরা অপশনস রাখেনি। ক্যারিয়ার জুড়ে হাঁটেননি বিসিবির বিপরীতে, কিন্তু কখনো কখনো কারো কারো কথাই হয় আক্ষেপ, বললেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ টিম 9.5 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে, বা 10 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে। ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মহলে কেউ যখন এটা আলোচনা করে এবং সেটা মিডিয়ার সামনে করে, তখন অবশ্যই আপনার কষ্ট লাগবে। আরিফুল ইসলাম, নিউজ 24। বোর্ডের এগেইনস্টে কোনোদিন। এই ছিল এখনকার দুপুর 12টার সংবাদের আয়োজন। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাই।